সহজপাঠ গল্প পাঠে আমি ফাল্গুনী রয়েছি তোমার সঙ্গে। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের অদৃশ্য পেয়ালা। শুরু করছি আজকের গল্পটি। একটি তদন্ত সেরে মানিকের সঙ্গে বাড়ি ফিরছিল জয়ন্ত। হঠাৎ রাস্তার ধারের একখানা বাড়ির একতলার জানলা থেকে আত্মপ্রকাশ করলে ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর পরিচিত মুখখানি এবং তার দোদুল্যমান ভুঁড়ি। বলি, ও জয়ন্ত, একবার এদিকে পদচালনা করবে কি? কিঞ্চিত সমস্যায় পড়ে গেছি ভায়া, বাড়ির ভেতরে এসো। একতলার যে ঘরের ভেতরে তারা প্রবেশ করলো বোধ হয় সেটা বৈঠকখানা। একটা গোল টেবিলের উপরে রয়েছে চায়ের পেয়ালা এবং টোস্ট, এগপোচ প্রভৃতির পাত্র। জয়ন্ত বললে, ব্যাপার কি? এখানে বসে এত বেলায় প্রাতরাশ সারছেন যে? সুন্দরবাবু বললেন, এতক্ষণ ফুরসত হয়নি ভায়া, কিন্তু তোমরা জানোই তো চাটা না খেলে আমার বুদ্ধি খেলে না। তাই পাড়ার একটা দোকান থেকে কিঞ্চিত এইসব আনতে বাধ্য হয়েছি। তোমাদের জন্য আনাবো নাকি? নিশ্চয়ই নয়, একদিনে দুবার প্রাতরাশ আমাদের ধাতে সহ্য হয় না। তাহলে তোমরা বসো, বসে বসে শোনো আর আমি খেতে খেতে বলি। জয়ন্ত ও মানিক আসন গ্রহণ করার পর সুন্দরবাবু বললেন, গৌরচন্দ্রিকা না করে খুব সংক্ষেপে ব্যাপারটা বলি, শোনো। এসেছি এখানে একটা চুরির মামলায়, কিন্তু সন্দেহ হচ্ছে পেছনে অন্য কোনো রহস্যও থাকতে পারে। এই বাড়িখানার মালিক হচ্ছেন পরিতোষ রায়চৌধুরী, হরিপুরের জমিদার। বেশিরভাগ মফস্বলেই থাকেন, কাজের জন্য মাঝে মাঝে তিনি কলকাতায় আসেন। এবারে একখানা বাগান কিনবার জন্যই তিনি কলকাতায় এসেছিলেন। বাগানখানা আজই কিনবার কথা, তাই কাল তিনি ব্যাংক থেকে 10,000 টাকার নোট আনিয়ে নিজের শোবার ঘরের আলমারির ভেতরে রেখেছিলেন, আর সেই টাকা চুরি গেছে। কেমন করে তা কেউ জানে না। পরিতোষবাবু কি বলেন? তার কিছুই বলবার শক্তি নেই, কারণ কাল রাত্রে তার মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু? আমারও মনে জেগেছে এই জিজ্ঞাসা, কিন্তু লাশের কোথাও সন্দেহজনক কোনো চিহ্ন নেই। পরিতোষবাবুর পারিবারিক চিকিৎসক হচ্ছেন বিখ্যাত ডাক্তার S.N. সিংহ। তার মতে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার দরুনই পরিতোষবাবুর মৃত্যু হয়েছে। তিনি কিছুকাল থেকে বুকের অসুখে ভুগছিলেন। কাল সন্ধ্যাতেও তিনি নাকি বুকের ভেতরে অস্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন। এ কথা কে আপনাকে বললে? মুরারিবাবু। তিনি কে? পরিতোষবাবুর প্রতিবেশী। তিনিও আগে ডাক্তারি করতেন, এখনও ব্যবসা ছেড়ে দিয়েছে। রাস্তার ওপারেই সামনের ওই বাড়িখানায় তিনি থাকেন। সর্বশেষে তিনিই কাল জীবিত অবস্থায় পরিতোষবাবুকে দেখে গিয়েছেন। মৃতদেহের সৎকার হয়ে গেছে? না, পরিতোষবাবু এবারে একলাই কলকাতা এসেছেন। হরিপুরে তাঁর পরিবারবর্গের কাছে খবর পাঠানো হয়েছে, তারা এখনো এসে পৌঁছননি। আপনি সমস্যায় পড়েছেন বলছেন, কিন্তু আপনার সমস্যাটা কি? একই রাত্রে পরিতোষবাবুর মৃত্যু আর টাকা চুরি কি সন্দেহজনক নয়? অথচ মৃত্যুর জন্য সন্দেহ প্রকাশ করবার উপায় নেই, কারণ S.N. সিংহের মতো বিখ্যাত ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন। তা না হলে লাশ আমি মর্গে পাঠাতে বাধ্য হতুম। আচ্ছা, আপাতত চুরির কথাটা হোক। আলমারিতে যে 10,000 টাকার নোট আছে, এ খবর আর কেউ জানত? সন্তোষবাবু জানতেন। তিনি পরিতোষবাবুর ম্যানেজার, এই বাড়িতেই থাকেন। টাকাটা তিনিই ব্যাংক থেকে তুলে এনেছিলেন। মুরারিবাবু কি বলেন? টাকার কথা তিনি নাকি কিছুই জানতেন না। এ বাড়িতে আর কে কে থাকে? 2 দারোয়ান, 2 বেয়ারা আর 1 পাচক। আচ্ছা, রাত্রে পরিতোষবাবুর শয়নগৃহের দরজা কি ভেতর থেকে বন্ধ ছিল? না। মৃতদেহটা আমি একবার দেখতে পারি কি? অনায়াসে, চলো। মাঝারি আকারের ঘর। একদিকে একটা আলমারি, টাকা ছিল তার ভেতরে। একদিকে একখানা পালঙ্ক, রাস্তার ধারে জানলার সামনে একটি ছোট্ট টেবিল ও একখানা চেয়ার। মেঝেতে কার্পেটের উপরে পাতা একটি ছোট বিছানা,
মৃতদেহ ছিল তার উপরে। পরিতোষবাবুর বয়স 50-এর কাছাকাছি, দোহারা চেহারা, পরনে কেবল গেঞ্জি ও কাপড়। মুখ দেখলে মনে হয় তিনি যেন ঘুমোচ্ছেন। জয়ন্ত বেশ খানিকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে মৃতদেহটা পরীক্ষা করলে। তারপর পকেট থেকে একখানা আতস কাঁচ বার করে মৃতদেহের বাম হাতের বুড়ো আঙুলের উপরে রেখে কি দেখতে লাগলো। তারপর ফিরে বললে, সুন্দরবাবু, এই ক্ষতচিহ্নটা আপনি কি দেখেছেন? সুন্দরবাবু বললেন, ক্ষতচিহ্ন? হ্যাঁ, অত্যন্ত ছোট একটি ক্ষত, প্রায় অকিঞ্চিতকর বললেই চলে। বিশেষভাবে না দেখলে চোখে পড়ে না। ভালো করে দেখে সুন্দরবাবু বললেন, ধ্যাৎ, এ একটা তুচ্ছ ব্যাপার, এ নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। জয়ন্ত বললে, পরিতোষবাবুর ম্যানেজার সন্তোষবাবু আর তার প্রতিবেশী মুরারিবাবুকে আমি 2-1টা কথা জিজ্ঞাসা করতে চাই। তারা দুজনেই ঘরের ভিতরে এসে দাঁড়ালেন। দুজনেরই অত্যন্ত সাধারণ চেহারা, বর্ণনা করবার মতো কিছুই নেই। জয়ন্ত শুধল, সন্তোষবাবু, পরিতোষবাবুর বাঁ হাতের বুড়ো আঙুলটা কেটে গিয়েছিল কেমন করে? সন্তোষবাবু বললেন, কাল সকালে পেন্সিল বাড়াতে গিয়ে কর্তার হাত সামান্য একটু ছড়ে যায়। মাত্র 2-1 ফোঁটা রক্ত পড়েছিল। কর্তা তা আমলেই আনেননি। মুরারিবাবু বললেন, এ বিষয়ে আমি আরও 2-1টা কথা বলতে পারি। কাল সন্ধ্যাবেলায় আমার সঙ্গে দাবা খেলতে খেলতে পরিতোষবাবু বললেন, বুড়ো আঙুলটা একটু টনটন করছে। আমিও আগে ডাক্তারি করতুম, কোনো ক্ষতকেই অবহেলা করা উচিত নয় বলে আমি নিজের বাড়িতে গিয়ে লাইজলের শিশিটা নিয়ে আসি। তারপর খেলা শেষ হয়ে গেলে পর একটা চায়ের পেয়ালায় জল ভরে তাতে 10 ফোঁটা লাইজল ঢেলে পরিতোষবাবুকে বলি সেই জলে মাঝে মাঝে কাটা আঙুলটা ভিজিয়ে রাখতে। সেই সময় পরিতোষবাবু বুকের কাছে ব্যথা বোধ করেন। আমি তাকে শুয়ে পড়তে বলে বাড়ি ফিরে যাই। জয়ন্ত বললে, তাহলে কাল আপনি এ বাড়িতে 2বার এসেছিলেন? না, 3বার। 3বার? হ্যাঁ, আমি একটু রাতে আর একবার এসেছিলাম। সন্তোষবাবু সে কথা জানেন। আবার এসেছিলেন কেন? পরিতোষবাবুর বুকের ব্যথাটা কেমন আছে জানবার জন্য। কিন্তু ঘরে ঢুকে দেখলুম তিনি ঘুমিয়ে পড়েছেন। কাজেই তাকে না জাগিয়ে আবার আমি ফিরে যাই। কথা শুনতে শুনতে জয়ন্ত ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি সঞ্চালন করছিল। সে বললে, মুরারিবাবু, আপনি যখন 3য়বার ঘরে আসেন সেই লাইজলের পেয়ালাটা কোথায় ছিল? ওই টেবিলটার উপরে। কিন্তু সেটা এখন আর ঘরের কোথাও দেখতে পাচ্ছি না কেন? মুরারিবাবু হতভম্বের মতো বললেন, আমি কেমন করে বলবো? সন্তোষবাবু কি পেয়ালাটা সরিয়ে রেখেছেন? সন্তোষবাবু দৃঢ় স্বরে মাথা নেড়ে বললেন, নিশ্চয় নয়। সুন্দরবাবু বললেন, পেয়ালাটা কি তাহলে জ্যান্ত হয়ে ঘরের ভেতর থেকে সরে পড়ল? জয়ন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে, সুন্দরবাবু, বাড়ির ভেতরে খুঁজে দেখুন পেয়ালাটা কোথাও লুকিয়ে আছে কিনা। সেই হচ্ছে যত নষ্টের মূল। ততক্ষণে আমি বাড়ির বাইরে গিয়ে একটু বেরিয়ে আসতে চাই। বলে সে হনহন করে বেরিয়ে গেল। খানিক পরে ফিরে এসে জয়ন্ত আবার একতলার বৈঠকখানায় ঢুকে একজন পাহারাওয়ালাকে ডেকে বললে, সুন্দরবাবু আর মানিকবাবুকে সালাম দাও। মিনিট খানেক পরে সুন্দরবাবু এসে বললেন, জয়ন্ত, বাড়ির কোথাও চায়ের পেয়ালাটাকে খুঁজে পাওয়া গেল না। জয়ন্ত মুখ টিপে হাসতে হাসতে বললে, পাবেন না তা আমি জানি সুন্দরবাবু, এটা খুব সহজ মামলা। অপরাধী বোকা আর অপরাধটাও কাঁচা, যদিও সে খুন আর চুরি দুয়েই করেছে। কি বলছো হে?
হ্যাঁ, যা বলছি শোনো। মৃতদেহে ক্ষতচিহ্ন দেখে আর পেয়ালা অদৃশ্য হয়েছে শুনেই আমার মন আসল সূত্র খুঁজে পেয়েছিল। আমার মনে সন্দেহ জাগলো, পেয়ালায় নিশ্চয়ই লাইজলের বদলে এমন কোনো মারাত্মক পদার্থ ছিল যা আর কারোর জানা উচিত নয়। তাই সেটা সরিয়ে ফেলা হয়েছে, আর সেটা সরাবার সুযোগ পেয়েছিলেন মুরারিবাবুই, কারণ তিনি বারবার এখানে আনাগোনা করেছিলেন। আসবার সময় দেখেছিলাম এ পাড়ায় একটি মাত্র ঔষধের দোকান আছে। সেখানে গিয়ে খবর নিয়ে জেনেছি কাল সন্ধ্যার সময় মুরারি সেখান থেকে দুটো জিনিস কিনেছে, সিয়ানাইড অফ পটাশিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, খানিকটা জলের সঙ্গে সিয়ানাইড অফ পটাশিয়াম গুলে একটুখানি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দিলেই তা পরিণত হয় মারাত্মক প্রুসিক অ্যাসিডে। মনুষ্যদেহের অতি তুচ্ছ আঁচড়ও তার সংস্পর্শে এলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু অনিবার্য। মুরারি নিশ্চয়ই কোনো গতিকে জানতে পেরেছিল আলমারির মধ্যে 10,000 টাকার নোটের অস্তিত্ব। কেমন সুন্দরবাবু? একটা বড় মামলা নিয়ে আমি এখন বড়ই ব্যস্ত। আপাতত আমার আর কিছুই করার নেই, বাকি তদন্তটা আপনিই সেরে ফেলুন। চলে এসো মানিক। পরদিন টেলিফোনের ঘন্টি ধরে জয়ন্ত শুনতে পেলে সুন্দরবাবু বিপুল উল্লাসে বলছেন, জয়ন্ত, সঠিক তোমার আন্দাজ, মুরারি অপরাধ স্বীকার করেছে, তুমি ধন্য। শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের বিখ্যাত গল্প অদৃশ্য পেয়ালা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।